মানুষের সুস্থতার জন্য পুষ্টির কোনো বিকল্প নেই, যদিও এই পুষ্টির আলোচনাই সবথেকে কম হয়। আমরা প্রতিদিন রোগ নিয়ে, নানা ধরনের রোগ নিয়ে আলোচনা করছি, কিন্তু এই রোগের সঙ্গে পুষ্টির আলোচনাও কিন্তু অনেকটা বাদ থেকে যায়। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা যদিও দিয়েছি ঋতু পরিবর্তনের সঙ্গে যুক্ত করে। আমাদের আজকের আলোচনার বিষয় শীতে সঠিক খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান যেভাবে বলি। আমাদের সঙ্গে আছেন চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। সঙ্গে আরও আছেন তামান্না চৌধুরী, প্রিন্সিপাল ডায়েটিশিয়ান, এভার কেয়ার হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই তামান্না চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে শীত আসলেই আপনি দেখবেন যে গণমাধ্যমে মূল যে আলোচনা হয় শীতে ত্বকের কী ধরনের যত্ন নেবে, ঋতু পরিবর্তন, এই আলোচনাটা বেশি আসে। আমার মনে হয় আমারও প্রথম আজকে শীতে সঠিক খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনার প্রোগ্রাম করছি। কেন, মানে শীতের সঙ্গে পুষ্টির গুরুত্ব বা এই আলোচনা কেন আসলে আসবে? ঋতুর সাথে, মানে আমাদের যেহেতু ষড় ঋতু বাংলাদেশে, আপনি দেখবেন যে ঋতুর সাথে বাজারের একটা ছবি পরিবর্তন হয়। যেমন আমরা যখন গ্রীষ্ম আসে তখন তরমুজ দেখি, আম দেখি, রসালো ফল দেখি। শীতে দেখবেন নানা রকম রঙিন সবজি দেয়। এটা আমি সবসময় মনে করি আল্লাহ তাআলাই আসলে পুষ্টিটা সবচেয়ে বড় মেনটেন করে, আমাদের মহান আল্লাহ। তো আমাদের যেটা হয়, আপনি যে ত্বক শব্দটা বলেছেন, এই বিষয়টা নিয়ে সবাই খুব সেন্সিটিভ থাকে শীতের সময়, এবং অনেকেই মনে করে এক্সটার্নাল কেয়ারটাই মনে হয় আমার ত্বককে সুন্দর রাখতে পারবে। কিন্তু আমি সবাইকে বলি যে এটা ভেতর থেকে আসলে এই সময়টা মেনটেন করতে হয়। খুব শর্টকাটে বললে, প্রথমেই শীতে ত্বক ভালো রাখার ক্ষেত্রে যেই জিনিসটা আমাদেরকে মানতে হয় সেটা হচ্ছে অনেক পানি খেতে হয়। আপনি দেখবেন এই সময় আমাদের পিপাসা কমে যায় টেম্পারেচারের কারণে, তাই আমরা হয়তো মনে করে সেই পিপাসাটা ফিল করছি না, পানি খাচ্ছি না। তো এই সময়টা পর্যাপ্ত পানি এবং যে সবজিগুলো আমাদের ঠিক আশেপাশে আছে, আপনাকে বেশি দূরে যেতে হবে না তার জন্য, সবজিগুলো খুব রঙিন হয়। যেমন টমেটো তো প্রচণ্ড ভালোভাবে আমাদের স্কিন কেয়ার করতে পারে। ভিটামিনস, মিনারেলসগুলো আমরা এই এখন শীতের সবজি থেকে পাই। এখন যে টমেটোটা আমি পাই, অন্য সময় যেটা পাই তার থেকে এটা টাটকা অনেক অনেক। এবং আমি সবাইকে বলি যে এই সৌন্দর্যের জন্য কিন্তু টমেটো সারা বছর খাওয়ার প্রয়োজন নাই। এই যে এখন পাওয়া যাচ্ছে সেটা আপনি কিভাবে বিচার করবেন? যখন দেখবেন দাম একটু সস্তা, মানে এটা সিজনাল, সবাই পাচ্ছে, খাচ্ছে। ওইগুলো যদি খাওয়াটাকে আমরা সারাদিনে ঠিক রাখি, আপনি শুধু ত্বক না, আমাদের ইমিউন সিস্টেম যেটা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, এটা এই শীতে কিন্তু আমাদের প্রচণ্ডভাবে মানে ভালো রাখতে হয়। কেননা এই সময় ঠান্ডা, কাশি, জ্বর, নানা রকম অসুখ বিসুখ হয়। তো ত্বকের পাশাপাশি ওভারঅল স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চুল পড়া কমবে, ত্বক ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, সেটার জন্য আমাদের খাওয়ার দিকে আসলে নজর দিতে হবে। ধন্যবাদ। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে জানবো যে এই যে যত ধরনের শাকসবজি আসলে পাওয়া যায়, বিশেষ করে শীতে আমরা যেগুলো আসলে দেখি, এরকম 3-4টা ধরে যদি একটু বলেন যে ওই সবজিটার গুরুত্ব আসলে কেন, মানে ইন্টারনাল যে শরীরকে সুস্থ রাখার জন্য বা পুষ্টি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটু উদাহরণ হিসেবে জানতে চাই আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অলরেডি তামান্না আপা খুব সুন্দর করে বলেছেন যে কেন আমাদের সিজনাল ভেজিটেবলস বা সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবার, যেটাই আপনি বলেন না কেন, সেটার দিকে এমফাসাইজ করতে হবে। এবং আসলে কিন্তু যেমন ধরেন টমেটোর কথা আপনি বলছিলেন যে সারা বছরই টমেটো পাওয়া যাচ্ছে, কিন্তু শীতের সিজন এটা সিজনাল, আমরা কিন্তু বুঝতে পারি টেস্টও একটা ভ্যারিয়েশন আছে। ঠিক একইভাবে কিন্তু অন সিজন ভেজিটেবলসগুলোর নিউট্রিশন কন্টেন্টেও কিন্তু কিছুটা ডিফার করে। যে সারা বছর ধরে, এখন যেমন ফুলকপিও সারা বছর ধরে পাওয়া যাচ্ছে, কিন্তু শীতের সিজনটা হচ্ছে মূল ফুলকপি, ব্রোকলি। তো যাই হোক, যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে এই পার্টিকুলার শীতের সবজিগুলো, যেরকম আমরা অনেক রকম শাক পাচ্ছি এখন, ফুলকপি, ব্রোকলি, টমেটো, গাজর, এগুলোর সিজন, মানে সবজিটাকে সামারে যেমন আমরা ফ্রুটসটাকে অনেক ধরনের অ্যাভেলেবিলিটি আসে আমাদের ফ্রুটসের, উইন্টারে ঠিক তেমনি সবজির অ্যাভেলেবিলিটিটা বাড়ে। তো আমরা জানি সবাই শীতের তো একটা কমন ইস্যুস হচ্ছে গিয়ে কিছু লাংস ডিসঅর্ডার, বা এই যে আমাদের খুসখুসে, কাশি, সর্দি, সিজন চেঞ্জে অনেক সব ক্ষেত্রেই হয়, শীতের সময় একটু বেশি হয়। তো যে কোনো লাং ডিসঅর্ডারের জন্য কিন্তু ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং ওভারঅল লাংসের হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই ভিটামিন এ কিন্তু মেজরলি আছে এই শীতের সবজিগুলোর ভেতরে। যত সবুজ গ্রিন লিফি ভেজিটেবলস এবং যত কালার, ক্যারোটিনস আমরা জানি, টমেটো, ক্যারোটস, এই সব কিছুর ভেতরে। তো এভাবে যদি আমরা একটু চিন্তা করি, আবার
আমাদের ইমিউন সিস্টেমকে এই সময় বুস্ট আপ করা খুব ইম্পর্ট্যান্ট। সেটার জন্য দরকার B12, জিঙ্ক, সেগুলোও কিন্তু আমরা একটু শীতের সবজির ভেতরে অনেকাংশে পেয়ে যাচ্ছি। পাশাপাশি পাচ্ছি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ত্বকের কথা বললাম আমরা কিছুক্ষণ আগে, এই ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুব ইম্পর্ট্যান্ট। তো এভাবেই কিন্তু খুব সুন্দর করে নিউট্রিশন চার্টটা বা ফুড টেবিলটাকে সাজালে কমন ডিসঅর্ডার্সগুলো, যেমন হঠাৎ করে ঠান্ডা কাশি লেগে যাওয়া, এটা একদম ছোট শিশু থেকে শুরু করে বাসার যে বয়স্ক মানুষ আছে সকলের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমি আরেকটু ভালো করে জানতে চাই তামান্না চৌধুরী, আপনার কাছে জানবো যে কথাটি আপনি একেবারে শুরুতে বললেন যে আমরা প্রসাধনী নিয়ে যত গুরুত্ব দিই, শীত আসলেই কোন কোম্পানির লোশন বা কি মাখলে আমি ভালো থাকবো, বা হয়তো বিদেশ থেকে আনলে হয়তো ওইটি আরও ভালো, কিন্তু ইন্টারনালি যে ভালো থাকার যে ব্যাপার, মানে এটি আসলে অনেক গবেষণা নিশ্চয়ই হয়েছে আর কি। হ্যাঁ, মানে সেখানে কি ধরনের তথ্য আছে যে আমাকে ওই প্রসাধনীর থেকে কত বেশি আমাকে ইন্টারনালি ভালো রাখবে আর কি, আমার ত্বকের বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে? সুন্দর একটা উদাহরণ দিলেই বুঝবেন যে শীতে যে কমলা পাওয়া যায়, তো কমলাটা যদি আমরা প্রতিদিন খাই, ভিটামিন সি কিন্তু বলা হয় যে আমাদের ত্বককে ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে, সেলগুলোকে সুন্দর রাখে। এবং একটা কমলা খাওয়ার পর যে খোসাটা থাকে, সেই খোসাটা যদি আপনি একটু বেটে জাস্ট 2-4 মিনিট মুখে অ্যাপ্লাই করেন ন্যাচারালি, এটা আমাদের বাইরে থেকে ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। প্রতিটা খাবারের প্রতিটা অংশ আমাকে এক্সটার্নালি ইন্টারনালি সাহায্য করতে পারে। যেমন টমেটোর কথা বলা হয় যে টমেটো যদি আমরা খাট্টা হিসেবে বাংলাদেশে খাই, মাছের সাথে টমেটোর যে খাট্টা, এটা যদি আপনি প্রতিদিন খান, আপনার যেমন শীতের সময় আপনি কিন্তু জানেন যে অনেকের ইউরিক অ্যাসিড একটু বাড়ার টেন্ডেন্সি থাকে, কারণ শীতের সবজিগুলো তো পিউরিনের লোড থাকে, আবার আমাদের খাদ্যাভ্যাসে প্রোটিন বেশি থাকে। তা আমরা যদি টমেটোর খাট্টা বা ওই যে লাউ দিয়ে বড়ইয়ের খাট্টা করি, তখন কিন্তু আমার আর ডালের প্রয়োজন হচ্ছে না। তো আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আমার ইউরিক অ্যাসিডটাও নর্মাল থাকলো, এবং এই যে খাট্টা বারবার বলছি, এটার কারণ হচ্ছে ফ্লুইড, অর্থাৎ এমন একটা পানি যেটা খেলে ফ্লুইডও আমি পানিও চাহিদা পূরণ হচ্ছে, আমার ত্বক সুন্দর থাকছে, আবার এখান থেকে ভিটামিন এ পাচ্ছি। যেমন ও শাকের কথা বলেছে, ডার্ক গ্রিন লিফি থেকে ই পাওয়া যায়। তো দেখবেন আপনি এই শীতের সময় ত্বকের জন্য ডক্টরের কাছে যখন কেউ যাবে, ওই ই, এ, ভিটামিন সি, এই প্রেসক্রিপশনগুলাই কিন্তু ভিটামিন ফরম্যাটে লিখছেন, সাপ্লিমেন্টেশন। তো আপনি একটা জিনিসকে যদি ফ্রেন্ডলি ওয়েতে চান, তার সবচেয়ে বড় উপায় হচ্ছে ন্যাচারাল ওয়েতে পাওয়া, বডির বন্ধু তারা। ভিটামিন ডি এর জন্য আমরা অনেক ওষুধ খেয়ে যে জায়গায় যাই, আমি হয়তো 5 দিন রোদে বসলে তার থেকে বেশি পাই, তার থেকে বেশি, এবং এটা রেজাল্টটা পাওয়া যায়। রাইট। এক্ষেত্রে ডি এর কথাটা একটু বলতে চাই, যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু একটু বেশি সময় রোদে থাকতে হয় আমাদের গায়ের রঙের কারণে। কারণ আমরা যখন যেটা বেশি সময়টা কিভাবে বেশি সময়টা দেখা হচ্ছে কমপক্ষে 15 মিনিট বলা হয়, 11টা থেকে 1টা, এটা নানান সময় নানান রিসার্চে টাইমটা চেঞ্জ হয়েছে। শীতে ভিটামিন ডিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং ভিটামিন ডিটা আপনি যদি নিতে পারেন, তাহলে আপনি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা না, শীতে অনেকে দেখবেন ব্যথার কমপ্লেন করে, গা ব্যথা বলে, ম্যাচ করা বলে, বয়স্কদের ভীষণ কষ্ট হয়। তাহলে ডি দিয়ে আমি আমার এই প্রবলেম সলভ করতে পারছি। খাবারে প্রোটিনটা একটু কমিয়ে সবজিটাকে বাড়ালে আমি ইউরিক অ্যাসিড ব্যালেন্স করতে পারছি। শীতে আর একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে চুল পড়া রোধ করা। এই চুল পড়ার 2-3টা কারণ কিন্তু এই শীতে থাকে। প্রথমত হচ্ছে অনেকে গোসল ঠিকমতো করে না, স্ক্যাল্প ক্লিন করে না। দ্বিতীয়ত হচ্ছে খুশকি থাকে এই সময়, ড্রাই খুশকি থেকে চুল পড়া। তৃতীয়ত হচ্ছে খাবারে যদি নিউট্রিশনের অভাব থাকে, তো দেখা যায় চুল পড়ার কারণে নানান ধরনের সাপ্লিমেন্টে তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব একটা উপকার হবে না। স্কাল্পটাকে একটু ময়েশ্চার রাখতে হবে, প্রতিদিন ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। খুশকিটাকে এড়ানোর জন্য বেশি মাত্রায় হয়ে গেলে ডক্টরের কাছে যাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে, স্বাস্থ্যের সাথে রিলেটেড। এবং প্রতিদিন খাবারে রঙিন বলতে আমি সহজ করে দিই, মূলা আনলেন যদি বাজার থেকে, তাহলে গাজর আনলেন কমলা রং, পুঁই শাক আনলেন সবুজ, একই সাথে একই কালারের বাজার করবেন না। যেমন আপনি পুঁই শাকও নিয়ে আসলেন, লাউ নিয়ে আসলেন, বোথ আর সেম গ্রিন কালার,
মানে কালার ভেদেও পুষ্টির পার্থক্য আছে। হ্যাঁ, সবচেয়ে সহজ, সবাই তার পুষ্টিবিদের কাছে যাবে না, তাই বাজার করার সময় 3টা রঙকে বেছে নিয়ে যদি আপনি বাসায় বাজার আনেন, আপনার কিন্তু সব ধরনের নিউট্রিশন পাওয়া একেবারে কনফার্ম হয়ে গেল, কারণ কালারের সাথে পুষ্টিটা চেঞ্জ হয়। আপনাকে ধন্যবাদ। কারণ হচ্ছে যে যারা পুষ্টিবিদ পর্যন্ত আসতে পারেন না বা চান না, তারা অন্তত একটি সহজ ফর্মুলা জানলো আর কি। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে জানবো যে শীত বলি বা গ্রীষ্ম বলি, যে কোনো সময়ই আমাদের দেশের মানুষের 3 বেলার খাবারে বা প্রতিদিনের খাবারে আসলে এই শাকসবজি এই অংশটা গুরুত্ব কত কম পায়, আর এই গুরুত্বটা রিপ্লেস করে কত বাড়ানো উচিত, সেটি যদি বলেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। শাকসবজির গুরুত্ব, এই যে শাকসবজি কথাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা সময় এই লিফি ভেজিটেবলস এবং ভেজিটেবলস শাকসবজি একটি গ্রুপে ছিল, এখন কিন্তু এদের ফুড গ্রুপ আলাদা হয়ে গিয়েছে। ফাইবার একটা ডিফারেন্ট ফুড গ্রুপ, সবজি একটা ডিফারেন্ট ফুড গ্রুপ। তো এখান থেকেই আমরা গুরুত্বটা বুঝতে পারি যে আগে যখন আমরা প্লেটটা সাজাতাম, হয়তো একটা পোর্শন কার্বোহাইড্রেট, একটা পোর্শন প্রোটিন এবং একটি পোর্শন আমরা শাকসবজির জন্য রাখতাম। এখন আমাদের সেই পোর্শনটাকেও 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকায় ইররেসপেক্টিভ অফ সিজন, যেটা আপনি বলেছেন শীত গ্রীষ্ম সব কিছুকে কনসিডার করে প্রতিদিনই একটা পাতা জাতীয় খাবার খাদ্য তালিকায় থাকা জরুরি। এটা হতে পারে পাতাকপি, হতে পারে যে কোনো শাক, হতে পারে লেটুস সালাদ, মানে যে কোনো একটা লিফি সোর্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল গুরুত্বটা আসছে হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন ভিটামিন এ, ই, কে, সি এর পাশাপাশি ফাইবারের জন্য। ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে এখন, মানে যেটি শাকের সাথে ফাইবারের সম্পর্ক। অবশ্যই আমাদের দেশে আমরা এখন প্রচুর পরিমাণে ওবেসিটির পেশেন্ট পাচ্ছি, হাইপারলিপিডেমিয়া, অনেক বেশি কোলেস্টেরল হাই, ব্লাড সুগার অনেক বাড়ছে। এই প্রতিটা জিনিসের সাথেই কিন্তু ফাইবার ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরেন আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়তো একটু মিষ্টি খেলে, একটা মিষ্টি ফল খেলেই তার সুগারটা বেড়ে যাচ্ছে, কিন্তু ওই পার্টিকুলার মিলে বা একদিন হয়তো উনি ভাতের পরিমাণটা একটু বেশি খেলেন। স্পেসিফিকলি এই সিজনের কথা বলি, যেহেতু এই সময় খুব ফ্রেশ সবজি বা আমরা জানি যে হাঁসের মাংস খাওয়ার একটা প্রবণতা আছে অনেকের, পিঠা হাঁসের মাংস শুরু হয়ে গেছে অলরেডি। তো এই ধরনের স্পেসিফিকলি শীতের খাবারগুলো যখন একজন ডায়াবেটিক পেশেন্ট খাচ্ছেন, এখানে পিঠার কিছু ব্যাপার স্যাপার থাকে, তো দেখা যাচ্ছে সুগারটা একটু বেড়ে যাচ্ছে। ওই পার্টিকুলার মিলের সাথে যদি একটি ফাইবার রিচ খাবার থাকে, তাহলে কিন্তু ওভারঅল পুরো মিলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সুগারটা অত বেশি শুট আপ করছে না। ধন্যবাদ। এই পিঠার প্রসঙ্গ আসলে এসে গেছে, মানে পিঠার তো মনে হচ্ছে যে এখনই সেই তৃষ্ণা পেয়ে গেছে। আপনার কাছে জানতে চাইবো যে এই পিঠা আসলে আমাদেরকে কোনো দিক থেকে মানে ঝুঁকির মধ্যে নিয়ে আসছে কিনা, মানে সেটা একটু জানতে চাই। প্রথমত হচ্ছে এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাচ্চাদেরকে অবশ্যই চেনাতে হয় পিঠা, এবং এটা সুন্দর সময়। পিঠার মূল উপাদানে থাকে চালের গুঁড়া, গুড়, যার ফলে পিঠায় ক্যালোরির লোড হয় অনেক বেশি। পিঠায় আর কিছুই না, যদি আপনি একটু ইউনিক ওয়েতে মানে পরিমাণটাকে শুধু কেউ মেনটেন করে খেতে পারে, তাহলে আঞ্চলিক ভেদে যত পিঠা আছে কোনোটাই আনহেলদি হবে না। যেমন ধরেন আপনি ভাপা পিঠা, এখন একটা পরিমাণ ভাপা পিঠা যদি আপনি খান, সেটা ওই আমাদের সকালের নাস্তা হিসেবে যদি আপনি এটা ধরেন খেলেন, তাহলে কিন্তু আপনার সারাদিনের ক্যালোরিটা ব্যালেন্স হয়ে গেল। কিন্তু আপনি সকালে নাস্তাও খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন, রাতের খাবার খেয়ে বিকালে যদি পিঠা স্ন্যাক হিসেবে খান, তখন ওটা আপনার কিন্তু পিঠা দায়ী না, এটার যে হাই ক্যালোরি সারাদিনের ক্যালোরি ব্যালেন্সটাকে নষ্ট করছে। এবং যেহেতু সুগার ছাড়া বা চিনি বা গুড় ছাড়া পিঠা হয় না, খুব স্বাভাবিক আমরা যেটা হয় আগের যুগে তো মানুষ খেত, কিন্তু এখন আমাদের প্রশ্নগুলো আসার মূল কারণ আমরা সেডেন্টারি, নড়াচড়া কম করি, মোবাইলে থাকার কারণে হোক বা ডিভাইসের জন্য, আগে ইনটেক করলেও সেটা খরচ হয়ে যেত, বার্ন হয়ে যেত। যেদিন আমরা পিঠা খাবো সেদিন অবশ্যই আমাদের একটু এই যে এখন ব্যাডমিন্টন খেলা, মানে আপনাকে কিন্তু প্রকৃতি ব্যালেন্স দিয়ে দেয়। যেমন শীতে দেখবেন সবাই ব্যাডমিন্টন খেলতে পারছে, শীতে মানুষ একটু আরাম পায় মানে রোদে গেলে। তো এই ওগুলো ন্যাচারাল ওই অ্যাক্টিভিটিসগুলোও যদি আপনি করেন, লিফট ব্যবহার না করে একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করা, একটু হাঁটা চলা করা, বাসায় যেই জায়গাটুকুই আছে, তাহলেই কিন্তু এই যে খেলেন ওটা কিছুটা হলেও ব্যালেন্স হয়ে যাবে ক্যালোরিতে। এই জন্য পিঠাটাও একটু ইউনিক ওয়েতে চুজ করতে হবে যে কোন পিঠাটা আমি মাঝে মধ্যে খেতে পারবো, মানে তো ডাবল ঝুঁকি কম। হ্যাঁ, যেমন পোয়া পিঠা আপনি চালের গুড়ের সাথে ব্যাটেল করে আবার তেলে ভাজছেন, তার মানে ওই তেল আর গুড় একসাথে থাকার পিঠাগুলোকে একটু কম খেয়ে দুধ আর গুড়ের পিঠাগুলোকে প্রায়োরিটি দিতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে জানবো যে এই যত আলোচনা আসলে হচ্ছে শীত কেন্দ্রিক সব কিছুর সঙ্গে তো আসলে সুগারের একটা সম্পর্ক আসলে আছে। আমি শুধুমাত্র এই চিনিকে ধরে আপনার কাছে একটু জানতে চাই যে চিনি কত ক্ষতি করে আসলে। যেমন আমরা একটি গবেষণায় দেখেছি, আমি সত্য মিথ্যা জানি না, মানে আমি দেখে অবাক হয়েছি যে সারা পৃথিবীতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3.5 কোটি মানুষ মারা যায় চিনির প্রভাবে, মানে এটি কত ক্ষতিগ্রস্ত মানুষ হয়। তবে আরেকটি বিষয় হলো যে চিনি আসলে আমরা যখন চা খাই তখন যত সেন্সিয়ার থাকি, অন্য কোনো সময় পিঠা বা অন্য কোনো মাধ্যমে যখন চিনি ইনটেক করছে তখন আমরা খেয়ালই রাখি না। মানে এটিও আসলে আমাদের কত দেখা উচিত। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। স্পেসিফিকলি যেটা বললেন যে আসলে চায়ের ক্ষেত্রে আমরা চিনির ব্যাপারে যতটুকু সাবধান থাকি, দেখা যায় অন্যান্য খাবারেও চিনি, শুধু তো পিঠাতে তো যেমন ধরেন চিনি বা গুড় সরাসরি ব্যবহার হচ্ছে, এছাড়াও কিন্তু যেমন ধরেন অনেক পেশেন্টই আমরা পাই বলে সকালে আমি তেল ছাড়া পরোটা খাই। তো এই তেল ছাড়া পরোটাতে কিন্তু আসলে তেলও থাকে, আবার চিনিও ব্যবহার করা হয়। তো এইসব ক্ষেত্রে কিন্তু অনেকভাবে আমরা হিডেন সুগার ব্যবহৃত হচ্ছে। সুগার আসলে কি? সুগার একটা সোর্স অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে আমাদের শরীরে অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা কিন্তু এই সিম্পল সুগার ফর্মে না নেওয়াটাই সকল বয়সে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, সুগারের মানে কার্বোহাইড্রেটের সোর্সটা যতটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে, যেরকম এখানে কিন্তু সুগারের থেকে মানে ডিরেক্ট সাদা চিনির থেকে লাল চিনিকে আমরা একটু ভালো বলছি, লাল চিনির থেকেও আমরা গুড়কে আরেকটু বেটার বলছি, মানে যত এটা কমপ্লেক্স ফর্মে যাচ্ছে। চিনির থেকে গুড় কম ক্ষতিকর, চিনির থেকে গুড় কম ক্ষতিকর। ইদানিং এই মুহূর্তের রিসার্চগুলো তাই বলছে যে মোলাসেস বেটার দেন হোয়াইট সুগার। তো হোয়াইট সুগার কি করছে? একদম সরাসরি গ্লুকোজে ট্রান্সফার হয়ে যেই আমরা গ্লুকোজটা পাচ্ছি সেটা কমপ্লিটলি আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এনার্জিতে ট্রান্সফার হচ্ছে না। এখন যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু খাবারে চিনি ব্যবহার করতে পারি, কিন্তু দেখা যায় ওরা অনেক ফিজিক্যালি হাইপার অ্যাক্টিভ থাকে, ওই সুগারটি কমপ্লিটলি সে ইউটিলাইজ করতে পারছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারাও যারা একটু সেডেন্টারি খেলাধুলা করছে না, তাদের এই সুগারটি ইউজ হচ্ছে না। ইউজ না হলেই কি হচ্ছে? ইউজ না হলেই এটা কনভার্ট হয়ে যাচ্ছে ট্রাইগ্লাইসারাইডে, আমাদের লিভারে জমছে এবং আলটিমেটলি এটা ফ্যাট ফর্মে নিজেকে ট্রান্সফার করছে। তো এক্ষেত্রে আপনি যতটা বেশি কমপ্লেক্স, আরেকটি বিষয় আছে সুগার এবং গুড়ের যে পার্থক্যটা বললেন, বা সুগার বা মধুর যে পার্থক্যটা, সুগার আমাদের ব্লাড সুগারকে যত তাড়াতাড়ি পিকে নিয়ে যায়, গুড়ের আরেকটু সময় লাগে, মধুর আরও বেশি সময় লাগে, খেজুরের আরও প্রলং টাইম লাগে। তো এক্ষেত্রে কিন্তু এই যে ব্লাড সুগারের যে পিকটা বারবার আসছে, সেটার সাথে আমাদের ইনসুলিনের একটা বড় সম্পর্ক রয়েছে। আপনি যত বেশি সুগার পিক হবে বডিতে, ইনসুলিন তত বেশি দুর্বল হতে থাকবে। সো এই সকল ক্ষেত্রে বিবেচনায় অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করা উচিত। আমি মনে করি শিশুদের ক্ষেত্রেও হোয়াইট সুগার, রিফাইন্ড সুগারটাকে, আমরা তো এখন রিফাইন্ড সুগার বা রিফাইন্ড চাল, রিফাইন্ড আটা, ময়দা সব কিছুকেই অ্যাভয়েড করতে বলছি, হোল গ্রেইন থাকলে মাচ বেটার। সো এক্ষেত্রে আমরা অবশ্যই, যেহেতু শীতের সিজনে পিঠার ক্ষেত্রে চিনির একটি বিষয় আছেই, মিষ্টির একটি বিষয় আছেই, সেক্ষেত্রে এই মিষ্টিটা আমরা নারকেলের থেকে নিতে পারি, এই মিষ্টিটা আমরা কিছুটা অংশ গুড়ের থেকে নিতে পারি, এভাবে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। এখানে আরেকটু আমি অ্যাড করতে চাচ্ছি, যেমন শীতে কিন্তু আসলে সুগারের পাশাপাশি আরেকটি বিষয় আছে যেটা আমরা অনেকেই হয়তো লক্ষ্য করি না, যে স্পেসিফিকলি মহিলাদের যাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, তাদের কিন্তু শীতে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার প্রকোপটা আরেকটু বেড়ে যায়। সেক্ষেত্রে শীতে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খাবারে যেন যথেষ্ট পরিমাণ আয়রন থাকে, মাছ, মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এগুলোর উপস্থিতি যাতে ভালো মাত্রায় থাকে, এবং অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিনের দিকে লক্ষ্য রাখতে হবে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, আমি বলবো তারা একটু চেষ্টা করবেন এই শীতের 3 মাসে অন্তত একবার চেক করে নিতে যে আসলে আপনার এনিমিয়ার কন্ডিশনটা কি, এবং এই আয়রনটা অ্যাবজর্পশন হওয়ার জন্য এনাফ অ্যামাউন্ট অফ ভিটামিন সিও কিন্তু প্রয়োজন ওই এক্স্যাক্ট মিলের মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক বেশি চা কফি খাই শীতে নিজেকে একটু ওয়ার্ম আপ করার জন্য, এই চা কফিটাও যাতে মূল খাবারের সাথে না খেয়ে আমরা একটু গ্যাপ দিয়ে খাই, কারণ এটাও আমাদের আয়রন অ্যাবজর্পশনের একটা বাধা হিসেবে কাজ করে। তো এই বিষয়গুলো যত বারে আমি খেতে পারবো তত ঝুঁকি আসলে কম।
মানে একসাথে আমি ইনটেক করছি না আর কি। একসাথে ইনটেক না করে অন্তত একটা 30 থেকে 40 মিনিটের গ্যাপ রাখা খুব গুরুত্বপূর্ণ। তামান্না চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে অনেকের ক্ষেত্রে এমন হয় যে অ্যাক্টিভিটি কম করছে, অনেক বেশি খাচ্ছে কিন্তু শরীরে লাগছে না, আবার কেউ কেউ আছে কিছুই খাচ্ছে না তাও লেগে যাচ্ছে, মানে এর কারণটা আসলে কি? এটা মেটাবলিজম বলি আমরা। অর্থাৎ রেস্টিং অবস্থায় যে আপনি বসে আছেন, আপনিও তো মাশাআল্লাহ ভালো, সুস্বাস্থ্য সুন্দর, মোটা না, আপনি কি এক্সাম্পলটা দিই, আপনার কিন্তু এই রেস্টিং মুডেও মেটাবলিজম হয়তো হচ্ছে। আচ্ছা, যার ফলে হচ্ছে কি আপনার খাবারটা অতটা বেশি স্টোরেজ হচ্ছে না, আপনি খাওয়ার পর সে তার অর্গানগুলোকে কাজে লাগাচ্ছে, যার ফলে এক্সট্রা ফ্যাট বডিতে আসে না। মানে এটি কি বংশীয় কোনো কারণ? কিছুটা বংশ, কিছুটা লাইফস্টাইল, ম্যাক্সিমামটাই লাইফস্টাইল। যেমন দেখবেন যারা অতিরিক্ত না খেয়ে থাকে দীর্ঘ সময়, তাদের কিন্তু খাওয়ার সাথে সাথে শরীর সেটাকে মেটাবলিজম স্লো করে ফেলে, জমিয়ে ফেলে। তার মানে খাবারের টাইমিং এখানে খুব ইম্পর্ট্যান্ট, আর অ্যাক্টিভিটিস ইম্পর্ট্যান্ট। যারা খুব টাইম মেনটেন করে খায়, সকালে নাস্তা খাওয়া, 2টা খাবারের গ্যাপ মেনটেন করে, রাইট টাইমে লাঞ্চ নেয়, ডিনার নেয়, হাঁটা চলা করে, স্ট্রেস কম করে, ঘুম ঠিক মতো হয়, তাদের মেটাবলিজম চমৎকার থাকে। আচ্ছা, আর যাদেরই স্ট্রেস এখানে ইস্যু, কম ঘুম ইস্যু, রাত জাগা ইস্যু, অর্থাৎ আপনার যদি বংশগতভাবে সেটা থাকেও যে আপনার স্লো মেটাবলিজম, বা আল্লাহ তাআলা তো এক একটা মানুষকে আসলে এক একভাবে দিয়ে থাকেন সব কিছু, এইগুলাকে ট্রিগার করে হচ্ছে এই কজেসগুলো। যেমন আপনি রাত জাগছেন, আপনি টাইমলি খাচ্ছেন না, যখন খাচ্ছেন বেশি খাচ্ছেন, হয়তো আপনার মনে হচ্ছে আমি তো একবেলা খাচ্ছি। এইটার সাইড এফেক্টস তো এখন আমরা দেখি অনেকেই যে সাডেন 2 মাসের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে, কমাইয়ে আবার মোটা হচ্ছে। তো আমি সবসময় বলি যে আসলে রেগুলার ফুড অভ্যাসটা যদি ঠিক থাকে, রাইট টাইমে রাইট ফুড, রাইট পরিমাণ, এই 3টা বিষয় যে ঠিক রাখবে, প্রপার 8 ঘন্টা ঘুমানো এবং প্রতিদিন হাঁটা, তাহলে অবশ্যই আমাদের যে মেটাবলিজম যেটুকু থাকে স্লো, সেটাকে অনেকটা বাড়ানো সম্ভব। তখন বার্ন হয়ে যায়, বডি আর জমায় না। আপনারা আসলে মানে ডায়েটিশিয়ানরা ঘুমকে আসলে কত ঘন্টায় ফেলছে বা কখন থেকে কখন না, একই তো আসলে সারা? অবশ্যই সবার জন্য এই ক্ষেত্রে কিন্তু কিছুটা স্টাডি আছে। যেমন ধরেন যিনি ডক্টর, তার আসলে 6 ঘন্টা পর্যন্ত ঘুমকে প্রফেশনের সাথে কিন্তু এটা একটু মিল রাখতে হয়। যারা সফটওয়্যারে কাজ করে, রাত জেগে কাজ করতেই হবে, আর্কিটেক্ট, তাদের দেখা যায় 6 আওয়ার্সের বেশি হয় না। তো যদি এটা তার অভ্যাসটা একই লেভেলে থাকে, তখন তার হয়তো সেটা ক্ষতি হবে না, কিন্তু তার যদি এর চেয়েও কম হচ্ছে, এক এক সময় এক এক রকম হয়, তখন সেটা ক্ষতি হয়। আর সাধারণ মানুষ বা আপনি আমি যারা নর্মাল, তাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে মিনিমাম 8 ঘন্টা ঘুম। এটা ভেঙে না। যেমন ধরেন অনেকে মনে করে আমি 6 ঘন্টা রাতে ঘুমালাম, আমি দুপুরবেলা আবার 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, সেইটা হবে না। আরেকটা বিষয় অনেকে ভুল করে, যেমন ইন্টারনেটে ইন্টারপ্রিটেশনটা তারা ভুল করে যে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। এটা কিন্তু ইন্টারনেটে সার্চ করলে অনেকে পায়। অনেকে এটার ইন্টারপ্রেটে যে ভুলটা করে, যেমন ধরেন সে 2টোর সময় ঘুমায়, সে 12টায় খায়। আমাদের কাছে হিস্ট্রি দিচ্ছে আমি ঘুমানোর 2 ঘন্টা আগেই তো খাচ্ছি, কিন্তু ডিনার টাইমটা কোন সময় ঘুমাচ্ছেন, বিকজ ইন্টারন্যাশনালি ঘুমানোর রেকমেন্ডেশন তো অবশ্যই 10:30টার মধ্যে, 10টার মধ্যে। তা আমার বেঞ্চমার্কিংটা কি? সো এই যে ছোট ছোট জিনিসগুলো, আপনি বিশ্বাস করবেন কি না, বাংলাদেশের মানুষের খাবার অনেক ভালো খাবার আমাদের, মানে আমাদের কিন্তু আল্লাহ তাআলা কুজিন যেটা দিয়েছেন সব আছে। কোভিডেই কিন্তু সেটার প্রমাণ আপনারা পেয়েছেন যে আমরা অনেক ওভারকাম করতে পারছি শুধুমাত্র আমাদের খাবারে হার্বস, মশলা আর ফুডের স্টাইলটা অনেক। কিন্তু আমাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের এখনকার রাত জাগা, আমরা কম হাঁটি, একটুতে একটু রিক্সা চড়ি, এই আমাদের এই জিনিসগুলো আমাদের খাওয়ার। দেশের বাইরে তো একটা রিক্সা পাওয়া মানে আপনি একদম নাগালের মধ্যে যানবাহন পাওয়া কিন্তু খুব মুশকিল। আপনাকে একটা ট্রেন স্টেশন বা একটা গাড়ি পেতে হলে একটা দূরত্বে আসলে যেতে হবে। আমি আসবো চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে জানবো যে আমরা খুব সম্প্রতি রিপোর্ট করলাম যে বাংলাদেশে এই বছরই প্রথম এডিস বাহিত 3টি রোগ একই সঙ্গে এবার বাংলাদেশে, চিকনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা ভাইরাস। এবং এক্ষেত্রে সবথেকে বেশি ঝুঁকিতে জিকা ভাইরাসের ক্ষেত্রে আইইডিসিআর বলছে যারা গর্ভবতী নারী, তাদের সন্তান পর্যন্ত বিকলাঙ্গ হতে পারে, আবার কেউ কেউ মারাও যেতে পারে। এই 3টি রোগই তো আসলে রোগের সাথেই তো পুষ্টির সম্পর্ক, নানা ধরনের সম্পর্ক আছে। একই যেহেতু এডিস দিয়ে যেহেতু হচ্ছে, এই 3টি রোগের ক্ষেত্রেই মানে এই সময়ের রোগ হিসেবে মানে কেমন
পুষ্টি মেনটেন করা উচিত বলে আপনি মনে করেন? তো অনেকটা সিজনালি আসলে এই সময় একটু বেশি হয়। প্রথমেই লক্ষ্য রাখতে হবে, যেমন আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া দুটোর ক্ষেত্রেই জানি যে ফ্লুইডের পরিমাণটা ঠিক আছে নাকি। অলরেডি আপা খুব সুন্দর করে মেনশন করেছেন যে শীতে কিন্তু আমাদের ফ্লুইড ডেফিসিয়েন্সি অনেক বেশি হয়ে যায়, কারণ যেহেতু আমাদের পিপাসা কম লাগে। সামারে যেরকম আমাদের থার্স্টের কারণে অটোমেটিক আমরা যথেষ্ট পরিমাণে পানি পান করি বা ফলের ভেতরেও রসালো ফল থাকে, শীতে কিন্তু সেটা হয় না। অনেকেই মনে করে যে শীতে অনেক বেশি পানি খাওয়ার প্রয়োজন নেই, কারো হয়তো ঠান্ডা লাগলো পানির পরিমাণ কমিয়ে দিল, এরকম অনেক কিছু ইস্যুস থাকে। তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ফ্লুইড ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিকলি ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য। জিকা ভাইরাসের ক্ষেত্রেও যে কোনো ভাইরাসজনিত রোগেই আপনার ফ্লুইড ব্যালেন্সটা প্রচণ্ড গুরুত্বের সাথে এটা আমাদের দেখা প্রয়োজন। সো এক্ষেত্রে পানির চাহিদা থাকুক বা না থাকুক, প্রত্যেকের পানির চাহিদাটা কিন্তু নির্ভর করে আমাদের শরীরের আয়তনের উপরে। যার ওজন উচ্চতা বেশি, যে একটু ওভারওয়েট, তার কিন্তু পানির চাহিদাও বেশি, মানে শারীরিক পানির চাহিদা বেশি। তো এক্ষেত্রে যে ওজন উচ্চতা ভেদে আমাদের দেশের এই ধরনের রোগে আক্রান্ত হলে 2.5 থেকে 3 লিটার একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টের। তো পানি এবং পানি জাতীয় খাবার, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ভাইরাসজনিত রোগের ক্ষেত্রেও ইমিউন সিস্টেম একটি বড় ভূমিকা পালন করে। এমন নয় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকলে আপনি ভাইরাসে আক্রান্ত হবেন না। আমরা কোভিডের সময়ও দেখেছি অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন, কিন্তু তারা ওভারকাম করতে পেরেছেন, কারণ হয়তো তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপ টু দ্য মার্ক ছিল। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমি এর আগেও বলেছি যে ভিটামিন মিনারেলের যে কম্বিনেশনটা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এই ধরনের ভিটামিনগুলো খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে রাখা প্রয়োজন। এবং সর্বোপরি যেটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু এডিস ছড়াচ্ছে, তো অবশ্যই সবার আগে আমাদের সতর্কতাটা অবলম্বন করতে হবে যে এই যে মানে মশা থেকে মানে এডিস হবার পরে আসলে নয়, আগে থেকেই যেন মানে এই ফ্লুইডের ঘাটতি যেন না থাকে, ব্যালেন্সটা করে রাখা নিতে পারি। জি, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আপনার কাছে শুনবো বাকি কথা। ফিরছি কিছুক্ষণ পরে। তামান্না চৌধুরী, বা আপনি বিরতির আগে কোনো একটি বিষয় যোগ করতে চাচ্ছিলেন? জি, ধন্যবাদ। এই যে আপনি যে কথাটা বলেছেন যে জিকা ভাইরাসে যে গর্ভবতী মা, তাদের একটা জিনিস আমি বলবো, যারা এই মোমেন্টে প্রেগনেন্ট আছেন এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সেফ আছেন, তারা তাদের যে সিবিসি, ব্লাড কাউন্ট এবং আয়রন প্রোফাইল, এটা অবশ্যই তাদেরকে আগে থেকে একটু চেক করে নেওয়া ভালো। কারণ আমরা যেটা দেখি যে যাদেরই আগে থেকে হেমোগ্লোবিন লেভেল কম, যাদেরই আগের থেকে ব্লাড প্যারামিটারে ফেরিটিন কম, আয়রন কম, তারা এই প্রবলেমটায় পড়ার পরে ওভারকাম করা বা ফাইট করার ক্যাপাসিটিটা তাদের অনেক কম থাকে। এই জন্য যদি ডক্টরের সাথে কথা বলে তাদের এই যে হেমোগ্লোবিনের সাথে আয়রন প্রোফাইল, এই দুটো বিষয়কে একসাথে কানেক্টেড করে একটু কারেক্ট করে নিতে পারে, তাহলে কিন্তু আশা করি ইনশাল্লাহ ওভারকাম করা সম্ভব। এবং প্রোটিনটাকে গুরুত্ব দিতে হবে। যেই ডেঙ্গু বলেন, চিকুনগুনিয়া বলেন, প্রচণ্ডভাবে হাই প্রোটিনে থাকতে হয়। প্রোটিনযুক্ত খাবার, মাছ, মাংস, ডিম, দুধের খাবারটা এই সময় বাড়াতে হবে ইমিউন সিস্টেমটাকে আরো ইমপ্রুভ করার জন্য। আমি এই প্রশ্নের সঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন কারো হার্টের রোগ হলে বা কিডনি বিকল হলে বা হচ্ছে প্রস্রাবে কোনো সমস্যা হলে আমরা কোনো না কোনো একটা পরীক্ষা করে কিন্তু জানতে পারি আমার স্ট্যাটাসটা কি। একইভাবে পুষ্টির ক্ষেত্রে কি কমন কোনো পরীক্ষা নিরীক্ষা আছে যেটি আমি আজকে যদি মনে করি যে আমি আমার অবস্থা জানতে চাই, তাহলে আমি কি করব? খুব সুন্দর প্রশ্ন। প্রথমতই হচ্ছে যে প্যারামিটারগুলো মেটাবলিক, যেমন ধরেন লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, কিডনি, ক্রিয়েটিনিন, এসজিপিটি দিয়ে লিভার ফাংশন, মানে এই জিনিসগুলোর সাথে ডায়েট কিন্তু রিলেটেড। তো মেটাবলিক যে টেস্টগুলো, সেগুলোর সাথেও আমাদের ডায়েট রিলেটেড। আর যদি আপনি একদম বুঝতে চাচ্ছেন স্পেসিফিক পুষ্টি, তাহলে আমি একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। এখন দেখবেন অনেক মানুষ 40,000 আইইউ করে সপ্তাহ বেসিসে নিজেই ভিটামিন ডি খাচ্ছে। তো আমি যখন বাইরের কান্ট্রির এক ডক্টরের সাথে কথা বলছি, বা আমাদের ডক্টরদেরও প্র্যাকটিস হচ্ছে, আপনাকে কমপক্ষে ডেফিসিয়েন্সি ডোজ নিতে হলে আপনাকে ভিটামিন ডি পরীক্ষা করতে হবে বছরে, অ্যাটলিস্ট 2 বছরে একবার। কেন? ভিটামিন ডি রিপোর্টটা যদি দেখবেন একটা আসবে ইনসাফিসিয়েন্ট রেঞ্জ, একটা আসবে ডেফিসিয়েন্সি রেঞ্জ, একটা আসবে সাফিসিয়েন্ট রেঞ্জ, একটা আসবে টক্সিক। আচ্ছা, তার মানে কি? এটা শরীরে যদি এক্সেস হয়
টক্সিক হবে। সুতরাং ছোট ছোট কিছু নিউট্রিয়েন্ট প্যারামিটার যেমন ভিটামিন ডি, এখন সবচেয়ে ইম্পর্টেন্স পাচ্ছে ম্যাগনেসিয়াম, ইলেকট্রোলাইট যেটা সোডিয়াম পটাশিয়াম সব চলে আসছে, খাবারের সাথে আসবে, আয়রন প্রোফাইল। আমরা শুধু এই কয়টার B12, আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি যারা লাগাতার B12 খেয়ে যাচ্ছে, কখনো একবার দেখেও নাই কত, এবং আমি হাইয়েস্ট 4000 পর্যন্ত রেঞ্জ পেয়েছি। তার মানে এই যে এক্সেসিভ খাচ্ছেন এই জিনিসগুলো, এই ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো বললাম, এগুলো একটু ইজি বাংলাদেশে। মোটা দাগে মানে দর্শকদের জন্য 4-5টা পরীক্ষার নাম এরকম বলতে পারেন যে কোনগুলো আসলে করে সে জানতে পারবে? সিরাম ম্যাগনেসিয়াম, আয়রন প্রোফাইল, তারপর হচ্ছে ইলেকট্রোলাইটস, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিক অ্যাসিড। অনেকে দেখবেন রিসেন্ট একটা পেশেন্ট পেয়েছি ডায়াবেটিস সবসময় গ্লুকোমিটার দিয়ে চেক করতো, HbA1c যেটা 3 মাসের গড় চোরা ডায়াবেটিসকে রিফ্লেক্ট করে, সেখানে দেখা গেছে তার অনেক সুগার। তার মানে এই যে ল্যাব টেস্টটা এখানে খুব জরুরি। আপনার বডিতে ডায়াবেটিসটা, আপনি কি বর্ডার লাইনে আছেন না নন ডায়াবেটিক জোনে আছেন না ডায়াবেটিক। আর নিউট্রিয়েন্ট প্যারামিটারের মধ্যে যারা বয়স্ক, স্পেশালি যারা ওই যে নিউরোবিটি ক্যালসিয়াম খাচ্ছে, তাদের কিন্তু উচিত অ্যাটলিস্ট ডক্টর পরামর্শে ক্যালসিয়াম, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এই জিনিসগুলো, পাশাপাশি একটু অ্যালবুমিন, টোটাল প্রোটিন, এগুলো আমরা আরেকটু ছোট ছোট করে কিছু জানতে চাই। আমাদের যেমন মিথ আছে যে শীতকালে বা অন্য সময়ও কলা খেলে, ডাবের পানি খেলে ঠান্ডা লাগে, মানে এটি আসলে কতটা সত্য? এটি আসলে সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা, এটি ফুড মিথ আমরা বলে থাকি আর কি। কিন্তু এই দুটোতেই নাকি আরো এরকম? এটার পেছনে ডাবের পানি, কলা, দইও যেরকম অনেকে বলে, দই একটি খুব গুরুত্বপূর্ণ খাবার আমাদের শীতের সময়, যেহেতু অনেক ব্যাকটেরিয়াল ইনফেস্টেশন থাকে, প্রোবায়োটিক থাকা খুব গুরুত্বপূর্ণ। কোন দইটি বেশি ভালো? অনেক ধরনের দই তো, প্রচুর সুগারও আছে, কম সুগার আছে, সুগার ফ্রি আছে। অবশ্যই কম চিনিযুক্ত অথবা টক দই তো সবচেয়ে বেশি হেলদি আমরা বলে থাকি। তবে এটারও কিন্তু একটা কারণ আছে, এই মিথটা কোথা থেকে আসলো। যেমন দই একটি পেরিশেবল আইটেম, সাধারণত দই আমরা কি করি, ফ্রিজে প্রিজার্ভ করি। এ থেকে বলা হয় যে দই খেলে ঠান্ডা লেগে যেতে পারে। বাট দইটা যদি ফ্রিজে না রেখে, মানে যেহেতু এটাতে প্রচুর পরিমাণে, হ্যাঁ এটা ফার্মেন্টেড, খুব যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তা কিন্তু না, দুধের মতো অত দ্রুত পেরিশেবল না। তো অল্প পরিমাণে কিনে যদি ফ্রিজে না রেখে 4 জন বা 5 জন মেম্বার হলে তখনই শেষ করে ফেলা যায়। এভাবে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় উইন্টারে দইটাও রাখা খুব গুরুত্বপূর্ণ। আর কলা আর ডাবের পানির ক্ষেত্রেও তাই, যেহেতু টেম্পারেচার ওয়াইজ মনে করে যে এটি একটু ঠান্ডা, কিন্তু আসলে একদমই তা নয়। কলা যদি আপনি ফ্রিজে না রাখেন, নর্মাল টেম্পারেচারে রাখলে কলা খেলেও কোনো সমস্যা হওয়ার কথা না, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আর ডাবের পানি তো সাধারণত, হ্যাঁ শীতের দিনে এটা টাইমটা ভ্যারি করে, যেমন সকালবেলা একটা ডাব কেটে খেলে দেখা যায় ডাবের পানিটা এর ভেতরে একটু ঠান্ডা থাকে, সেটাই ধরে আসলে বলা হয়। এক্স্যাক্টলি। কিন্তু এটা আমি আরেকটি বিষয় জানতে চাই যে শীতকালে প্রচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিশেষ করে আমাদের শিশুরা বাড়িতে প্রচুর দুর্ঘটনার শিকার হয়, কিন্তু তাদের হিল হয় অনেক দেরিতে। আমি জানতে চাই যে এখানে আসলে পুষ্টির কোনো ব্যবস্থাপনা আছে কিনা, বা পুষ্টির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা দ্রুত হিল হওয়ার ক্ষেত্রে? বার্নের সাথে তো পুষ্টির একটি বড় ধরনের সম্পর্ক আছে। মানে যে কোনো বার্ন হিলাপের কিন্তু ট্রিটমেন্টের পাশাপাশি 30 to 40% ভূমিকাই পালন হয় নিউট্রিশনের মাধ্যমে। বার্ন কেসে প্রচুর হাই প্রোটিন ডায়েট খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ডায়েটের ভিতরে যথাযথ পরিমাণে ভিটামিন সি থাকতে হবে। অ্যালবুমিন এ সময় খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বার্ন পেশেন্টেরই সাধারণত অ্যালবুমিনটা চেক করা হয়, সেই অনুযায়ী তাকে অ্যালবুমিন সাপ্লিমেন্টেড করা হয় অথবা অ্যালবুমিন ফুড সোর্সের মাধ্যমে দেয়া হয়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি যেটা বলেছেন যে হ্যাঁ বার্ন কেস এই সময় শুষ্কতার কারণেও বার্ন কেস একটু বেশি হয়, খুব দ্রুত আগুন ছড়িয়ে যায়। আমি একটু তামান্না চৌধুরী আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে এত বড় একটি বিষয়, যে যেখানে যাদের দুর্ঘটনা ঘটে তারা হিমশিম খেয়ে যায়, কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটেও কি আসলে ডায়েটিশিয়ান আছে বা নিউট্রিশনিস্ট কেউ আছেন? আমি ঠিক জানি না, বাট আমার প্রশ্ন আপনার কাছে, আপনি খেয়াল করেন একজন ডায়াবেটিক রোগী যদি বার্ন হয়ে আসে, তাহলে তার ম্যানেজমেন্ট কিন্তু দুটো, তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, বার্ন হিল করতে হবে। একটা ডাক্তারের কাজকে সহজতর করা, রুগীকে দ্রুত সেবা দিয়ে ডিসচার্জ করলে আমি কিন্তু আবার আমার সেই বেডটাকে খালি করে ফেলতে পারছি। বার্নের হসপিটালের মতো একটা জায়গায় আমি মনে করি, যেহেতু সেখানে মানুষ এখন অনেক অ্যাডমিটেড হবে, তো অবশ্যই অ্যাডমিশনের ক্ষেত্রে আমার বেডের অ্যাভেলেবিলিটি, ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস থাকতে হবে। সেই ক্ষেত্রে যেমন নার্স একজন সহযোগী, এই যে ড্রেসিংগুলো করেন একজন নার্স, সেটা এক্সপার্ট, ডক্টর রেকমেন্ড করছেন,
প্যারামিটারগুলো দেখছেন, কিন্তু এই প্যারামিটার অনুসারে খাওয়া, যেমন ধরেন বার্নের পেশেন্ট যদি জুস খায়, নর্মাল ভাত মাছ খায়, হবে না। পার কেজি বডি ওয়েট আপনি যদি 60 কেজির হন তাহলে আপনাকে 120 গ্রাম পর্যন্ত প্রোটিন নিতে হবে। সো আপনি বাচ্চাদের কথা বলেছেন, টেকনিক্যালি দিতে হয়। যেমন আমাদের হসপিটালে ফ্যাসিলিটিস আছে বৃথায়, আমরা একটা এগ নক বানিয়ে দিই। এগ নকটা হচ্ছে দুধ আর ডিম দিয়ে, ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দরভাবে তাপমাত্রা মেনটেন করে ওটাকে বানানো হয়, যেন ওইটা থেকে কোনো ইনফেকশনও না হয়। এই বার্নে কিন্তু ইনফেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তা আমি মনে করি এখানে যদি ডায়েটিশিয়ান জায়গাটা ওখানে ফাঁকা থাকে, আই এম নট শিওর, তাহলে এই যে একটা টিম, যে সার্কেল, এটা পুরোপুরি হবে না। রুগীটা হয়তো বেঁচে যাবেন, কিন্তু রুগীটা ভুগবেন এবং তার রিকভারি সময় অনেক বেশি লাগবে যদি ডায়েট পার্ট মিসিং থাকে। আমি আসবো, আমরা আরও একটি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। চৌধুরী তাসনিম হাসিন, আপনার কাছে জানবো যে একটি ঋতুতেই আসলে ডায়েটিশিয়ানদের যত রোল বা যত আমরা তথ্য, আসলে পুরনো তথ্য সবই মনে হচ্ছে নতুন নতুন করে শুনছি। আসলে আমরা জানি আপনাদের একটা সোসাইটিও আছে, সেখানে অসংখ্য হয়তো সদস্য আছেন, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এত এত হাসপাতাল, উপজেলা হাসপাতাল, সদর হাসপাতাল বা ঢাকার এত বড় বড় হাসপাতাল, আপনারা আসলে হাসপাতালে কোথায় আছেন? কোথাও আছেন কিনা সরকারিতে? সরকারিতে বলতে আসলে নিয়োগের কিছু প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি আমরা দেখেছি, কিন্তু ফিজিক্যালি আসলে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি খুব একটা অ্যাওয়্যার নয় এই মুহূর্তে। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডায়েটিশিয়ান ইজ ক্লিনিশিয়ান। এটি যেরকম একজন ডক্টরের যেরকম আমাদের একটা রেশিও থাকে যে একজন ডক্টর এতগুলো পেশেন্ট দেখতে পারবেন, বা এই স্পেশালিটিসের ডক্টর এই স্পেশালিটিসের পেশেন্টই দেখতে পারবেন, পার্টিকুলারলি তার স্পেশালিটিস ভাগ করা থাকে। নার্সের ক্ষেত্রেও আমরা একটা রেশিও ইন্টারন্যাশনালি দেখি যে একজন নার্স কতগুলো ক্রিটিক্যাল পেশেন্ট দেখতে পারবেন বা কতগুলো নন ক্রিটিক্যাল পেশেন্ট দেখতে পারবেন। থেকে আমি যেটা জানতে চাচ্ছি যে একটি হাসপাতালে যত ধরনের রোগী আসলে আসে, সবার জন্য তো অন্তত একটা কাউন্সেলিং এর জন্য পুষ্টিবিদের অবশ্যই পুষ্টিবিদের ভূমিকা তো এখানে অকল্পনীয়, যথেষ্ট বড় একটি ভূমিকা আছে। এবং আমাদের যে সরকারি বা কিছু কিছু বেসরকারি হাসপাতালেও যে পুষ্টিবিদ আছেন তারা অপ্রতুল, নিঃসন্দেহে তাদের, আমি এই কারণেই রেশিওটার কথা বলছি যে একজন পেশেন্টকে তার ন্যূনতম নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য যে পরিমাণ পুষ্টিবিদ দরকার তার থেকে আমরা অনেক 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 বেশি পিছিয়ে আছি। আমাদের একটি অ্যাসোসিয়েশন আছে, রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন অ্যান্ডস যেটার নাম, সেখানেও আমাদের যথেষ্ট প্রায় 300-এর কাছাকাছি আমাদের মেম্বার। তারপর এর বাইরেও কিন্তু আরো অনেক পুষ্টিবিদ আছেন। মানে বেসরকারিতে প্র্যাকটিসটা শুরু হয়েছে কোথাও কোথাও, যেমন আপনাদের তো বিভাগও আছে একেবারে কর্পোরেট হাসপাতালে, কিন্তু আসলে ওইভাবে পদায়ন নাই। আমি তামান্না চৌধুরীকে কাছে জানতে চাইবো যে চিকিৎসকদের যেখানে বিভাগ আছে বা একজন নিউট্রিশনিস্ট আছে তাকে হয়তো রেফার করছেন, কিন্তু ওভারঅলি চিকিৎসকদের মধ্যে নিউট্রিশনিস্টদের কাছে রোগী রেফার করার প্রবণতা আছে কিনা, মানে এটি আসলে কিছুটা উন্নতি হয়েছে। অবশ্যই উন্নতি হয়েছে, কারণ দেখা যাচ্ছে আপনি যখন একটা রোগীকে ডিল করবেন তার অর্ধেক প্রশ্নই ফুড নিয়ে হয়। একটা রুগী যখন প্রথম গলব্লাডার ধরা পড়ে, ডক্টর বলল দুধ আর গরু মাংস টাংস খেয়েন না, তখন রুগী আরও কিছু প্রশ্ন করতে থাকে। এই জায়গাটা এখন আমরা দেখি সুন্দর করে আমাদের কারো কারো ক্ষেত্রে নাম লিখে দিচ্ছেন, কারো কারো ক্ষেত্রে ডায়েটিশিয়ান লিখে দিচ্ছেন। আমার এমনও তো হচ্ছে যে ওনারা কাউকে লিখে দিচ্ছেন না, কিন্তু রোগী নিজেই আসছেন ছাপা দিচ্ছেন। বেশিরভাগ কিডনি রুগীদের যেমন দেখি যে এরকম একটা ছাপা থাকে, এই জিনিসগুলো খাবেন না, 30 গ্রাম প্রোটিন। 30 গ্রাম প্রোটিন ম্যাক্সিমাম রোগীর বোঝার কথা না, ম্যাক্সিমাম রোগীরাই মনে করেন ওয়েট অফ মাছ মাংস, আসলে প্রোটিন বললেও তো বোঝার কথা না, এমনও তো আছে। তবে আপনার এই কথা আমি একটু আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যেতে চাই যে আমাদেরও কিন্তু শুরুটা হতে হবে ঠিকমতো। যেমন ধরেন আমাদের কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা নাই, নিউট্রিশনে অনার্স মাস্টার্স করেই কিন্তু আমি নিজেকে
একজন ক্লিনিক্যাল হিসেবে ডায়েটিশিয়ান দাবি করা যেতে পারে দাবি করতে মানে পারি না। মানে সেই দাবিটা তো আবার আপনাদেরই তুলতে হবে, আমাদেরই আপনাদের তুলতে হবে। যেহেতু সেই একটা জায়গাটা যদি আমাদের একটু তৈরি হতো যে পাশ করার পর একটা হসপিটালে ন্যূনতম আমাদের 1.5 মাস 2 মাসের একটা ইন্টার্নশিপ করা হতো, তখন হতো কি অটোমেটিক আমাদের পরিচয়টা তো আসলে আমাদেরকেই করতে হবে। করতে কোনো বাধা আছে কিনা নাকি না, এখন আসলে পর্যন্ত নিয়মের এটা ভিতরে নেই? প্রোটোকল কারিকুলামের ভেতরে আসেনি এখন পর্যন্ত, এই কারণেই বাধ্যবাধকতা নেই। কেউ কেউ করছে, কেউ নিজের আগ্রহে করছে, কিছু কিছু অর্গানাইজেশন এগিয়ে আসছে বড় বড় কর্পোরেট হাসপাতালগুলোতে। কিন্তু আমি এটিও জানতে চাই যে নিউট্রিশনিস্টদের মধ্যে ওই অনার্স মাস্টার্স ছাড়াও আরো কি কি আছে ডিগ্রি নেয়ার মতো? বা অনেক কিছু আছে, যেমন ধরেন আমি পোস্ট গ্রাজুয়েট করেছি ডায়াবেটিক এডুকেশনের উপরে, আমি কিন্তু বাইরে থেকে করতে হয়েছে আমাকে 6 মাসের এটা কোর্স। সো আমরা নিজেদেরকে আপডেট করতে হলে যেমন রেনাল নিউট্রিশন আলাদা, আমাদের আলাদা ট্রেনিং নিতে হয়। যেমন আমি বেরিয়াট্রিকের উপরে ট্রেনিংটা আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। সো আমরা যদি এখানে সেই ফ্যাসিলিটিসটা করি, যেমন যেই হসপিটালে ধরেন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, সেখানে কিন্তু আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের উপরে ট্রেনিংটা দিতে পারি। আমাকে যেমন এই ট্রেনিংটা টাটা হসপিটাল থেকে নিয়ে আসতে হয়েছে। সো ওই জায়গাটা বুঝাতে চাচ্ছি। আমি আরেকটি বিষয় জানতে চাই চৌধুরী তাসনিম হাসিন আপনার কাছে, যে আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক সোসাইটি আছে না, ওজিএসবি গাইনোকোলজিস্টদের নিয়ে কাজ করছেন, বা বড় বড় সোসাইটি কিন্তু আছে। তাদের কাজ হলো তারা যখন দেশের বাইরেও কোনো তথ্য নিয়ে আসছেন বা জানছেন, এই ডেসিমিনেশনটা কিন্তু খুব দ্রুত হয়। বা মনে করেন কোভিডের ক্ষেত্রে এটা নতুন কোনো একটা প্রোটোকলের গল্প হয়তো আসলো, তারা কিন্তু তাদের সোসাইটির মেম্বার, তাছাড়া বাংলাদেশে ওই ডিসিপ্লিনের যারা আছে তাদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে। আপনাদের সোসাইটি এই বিষয়ে কোনো রোল প্লে করে কি? হয়তো করে কি করে না এটা নিয়ে আমাদের কোনো অস্বস্তি নেই, কিন্তু এটা উচিত কিনা আসলে? যে নতুন আমি অবশ্যই উচিত, এবং রোলটা প্লেও করা হচ্ছে। একটা জিনিস জানতে হবে, যেরকম আপনি অন্যান্য যে সোসাইটিগুলোর কথা বললেন, তাদের কিন্তু বয়স অনেক হয়ে গেছে। আমাদের সোসাইটিটি খুব নতুন, খুব নিউলি আমাদের জন্ম। সেই হিসাবে প্রতি বছরই আমাদের 2 থেকে 3টা এরকম ক্লিনিক্যাল নিউট্রিশনের উপরে সেমিনার বা কনফারেন্স থাকছে, যেখানে সিনিয়র নিউট্রিশনিস্টরা যারা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের ট্রেনিং করে আসছেন, তারা তাদের নলেজটাকে জুনিয়রদের সাথে শেয়ার করছেন। হ্যাঁ, তবে এই প্রতিটা বিষয়কেই আরও অনেক বেশি কম্পোজড আকারে নিয়ে আসার সময় চলে এসেছে। অবশ্যই এক্ষেত্রে সরকারেরও একটি বড় ভূমিকা আছে, সরকারের তরফ থেকেও আমাদের একটি সাহায্য সহযোগিতা এবং গাইডলাইনের প্রয়োজনীয়তা আছে। তাতে আমার কাছে মনে হয় যে এখন যেভাবে আগাচ্ছে, আমরা যদি গভর্নমেন্ট লেভেলে আরও কোঅপারেশন পাই, তাহলে আরও দ্রুত এই বিষয়টাকে আমরা অনেক বেশি সিনক্রোনাইজ করতে পারব। আমি তামান্না চৌধুরীর কাছে শেষ প্রশ্নটি আসলে জানতে চাই যে মানে গভর্নমেন্ট মানে এমন একটি মানে রাষ্ট্রযন্ত্র যদি বলি, এমন একটি আসলে মাধ্যম, মানে এমনি এমনি সেদে সেদে কারো গুরুত্ব আসলে বোঝে না। মানে সেই গুরুত্ব বোঝাতে আপনাদের কি করা উচিত, বা আপনারা এটা নিয়ে আসলে কথা বলা উচিত কিনা? হ্যাঁ, আমরা রিসেন্ট চেষ্টা করছি, যেহেতু আমাদের দেশে এখন নতুন করে সব কিছু একটু আবার আপডেটেড হচ্ছে, সংস্কার বা আমাদের এই পুষ্টিবিদের জায়গাটায় যদি সেখানে কিছুটা আমরা ইনভলভ হতে পারি। আসলে প্রথম হচ্ছে আমাদের ওই রাস্তাটায় তো যেতে হবে। আপনি জানেন আমরা দুইজনই হচ্ছে প্রাইভেট হসপিটালে কাজ করি। সো আরও যারা আছেন, যেমন আমরা আমাদের বড় বড় গভর্নমেন্ট হসপিটাল, তাদের সাহায্য নিয়ে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে ওই পর্যন্ত। তা আমরা চেষ্টা করছি, আমরা অনগোয়িং প্রসেস, অলরেডি আমরা বসেছি এটা নিয়ে, আমাদেরও মাথা ব্যথা আছে। আশা করি সেক্ষেত্রে আমি একদম 30 সেকেন্ডে আসলে জানতে চাইবো আপনার কাছে যে সরকারিতে আসলে যারা আছে তারাও কি আপনাদের সোসাইটির মেম্বার না? অবশ্যই, তারাও মানে তাদেরকে নিয়েই তো আপনারা আসলে নামতে পারেন। গুরুত্বপূর্ণ ওনারা তো ভালো বুঝবেন যে আসলে কত গুরুত্ব বা কত রোগী তারা আসলে পাচ্ছেন। আসলে বিষয়টা সরকারি বেসরকারি ওভাবে না, বিষয়টা ধরেন আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু অবশ্যই আমরা একই সাথে মার্চ করছি এবং তারাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পদে আছেন আমাদের সোসাইটিতে। একসাথেই আমরা মুভ করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, নিঃসন্দেহে যেমন যেটা আমি বলছিলাম যে একটু অপ্রতুল সরকারি অর্গানাইজেশনসগুলোতে যেই পরিমাণে এই নিউট্রিশনিস্ট বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সংখ্যা থাকা প্রয়োজন, সেই অনুযায়ী কোনো রেশিও মেনটেন করে সেই সংখ্যাটি নেই। তো আশা করছি এই প্রতিটা স্টেপই আমরা ওভারকাম করতে পারবো। নিঃসন্দেহে গভর্নমেন্টের পাশাপাশি আপনারা মিডিয়া হাউসে যারা আছেন তাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা স্বপ্ননোদিত হয়ে তো তুলেছি আর কি কথাটা। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। একটি ঋতুতেই পুষ্টির যত গল্প, বা একটি ঋতু নয়, একটি রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি এটি সরকারি পর্যায়ে বা প্রতিটি হাসপাতালে অন্তত একজন নিউট্রিশনিস্ট থাকে, আসলে
রোগের আরোগ্য লাভের ক্ষেত্রে সরকারেরও যেমন প্রয়োজন যে কত দ্রুত একটি রোগীকে আমরা ছুটি দিতে পারছি, রোগীর ক্ষেত্রে একই গল্প যে আমি একদিন একবেলা যদি কম থাকি কত খরচ কমিয়ে আনতে পারছি। সেক্ষেত্রে পদায়নটা জরুরি এবং একইভাবে শুধুমাত্র গুগল করে তথ্য নিয়ে ভুলভ্রান্তি যে পরিমাণ ঘটছে তাতে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটছে। সেক্ষেত্রে সরাসরি নিউট্রিশনিস্টদের শরণাপন্ন হলে বরং আরও বেশি লাভবান হবেন রোগীরা এবং সাধারণ মানুষেরা। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।